আসসালামু আলাইকুম। আজকের আমাদের টপিক হচ্ছে দ্য রিফরমেশন পিরিয়ড। থার্ড চ্যাপ্টার বা এক এক বইয়ে চ্যাপ্টার একটু আগে পিছিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সাবজেক্ট কি কঠিন লাগে, বিরক্তি লাগে? আজকের ভিডিও দেখো, আর একটু পরে তুমি কমেন্ট করে জানাবে যেটা বিরক্ত লাগে কিনা বা কঠিন কিনা। তো আজকের আমাদের টপিক হচ্ছে দ্য রিফরমেশন পিরিয়ড। আমরা প্রথমে নামটাকে ভেঙে নিব। দেখো, রিফর্ম, আমরা জানি ফর্ম, কিন্তু আমরা সবাই জানি ফর্ম মানে কোনো জিনিস গঠন করা, নির্মাণ করা, তৈরি করা। তাহলে রিফর্ম মানে কি? রিফর্ম মানে হচ্ছে ওটাকে ভেঙে পুনরায় গঠন করা। তাহলে কোনো একটা জিনিস কিন্তু এখানে ভেঙে নতুন করে গঠন করা হয়েছে, সেটা কি? রিফরমেশন শব্দটা মূলত হচ্ছে নাউন, অর্থাৎ পুনর্গঠন একটা কাজ, দ্য রিফরমেশন পিরিয়ড। তো এই এজের মধ্যে আজকে আমি কয়েকটা ঘটনা বলবো। রিফরমেশনের শব্দ কভার হবেই, প্লাস কিছু মজার ইন্টারেস্টিং ঘটনা বলবো। একজন বাহাদুর লোকের কথা বলবো যার ওয়াইফ ছিল 6টা। উনি হচ্ছে মূলত বিখ্যাতই হচ্ছে তার 6 ওয়াইফসের জন্যে। এখন আমরা আমাদের সরাসরি স্টোরিতে চলে আসি যে রিফরমেশন পিরিয়ডটা আসলে কী ছিল, বা এখানে কি ঘটনাগুলো ঘটছে, নাম কেন, বা আমাদের বইয়েই বা কেন। তো তখন আমাদের যে কিং ছিল, দেখো রাজার ছবি আঁকছি, তার এখানে 6 জন ওয়াইফস, যাই হোক। তো ওনার নাম ছিল হচ্ছে অষ্টম হেনরি বা কিং হেনরি দ্য 8th। আমি এখানে লিখে রেখেছি হেনরি দ্য 8th এটাকে বলে। তো এই অষ্টম হেনরি যখন তার শাসনামল ছিল, সময়টা ছিল হচ্ছে 1500 সালের পরে, 1500s, অর্থাৎ 16th সেঞ্চুরি। তোমরা জানো সেঞ্চুরি বিষয়টা, পরে একসময় বুঝিয়ে দিব। যাই হোক, তো ওনার হঠাৎ করে তখন ওয়াইফ ছিল হচ্ছে 5টা। হঠাৎ করে ওনার মনে শখ জাগছে যে আমি আরও একটা বিয়ে করব। তখন ইংল্যান্ডের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এটা কার হাতে ছিল? এটা ছিল হচ্ছে পোপের হাতে। ওই যে ভ্যাটিকান সিটির যে পোপদের কথা তোমরা এখন শোনো, হ্যাঁ, তখনও কিন্তু ওই পোপেরাই হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টান সম্পূর্ণ জাতিকে নিয়ন্ত্রণ করত। সুপ্রিম নেতা ছিল তারা মনে করো শাসন করত, কি করবে না করবে সমস্ত রুলস তারা নির্দেশ করত, মানে রুলস ঠিক করে দিত। তো এই অষ্টম হেনরি যখন মনে করে যে আমি 6ষ্ঠ বিয়েটা করব, তখন 6ষ্ঠ বিয়ের জন্য একটা পারমিশন নিতে হবে কোত্থেকে? পোপেদের কাছ থেকে। তো পোপ বলে যে না, দুনিয়ার সব মেয়েকে যদি ওই বিয়ে করে ফেলে তাহলে আমরা করব কি? পোপরা কিন্তু তখন, যদিও বিয়ে করা তাদের নিষেধ ছিল, কিন্তু ইংল্যান্ডে ওই 1500 শতাব্দীর সময় 16th সেঞ্চুরিতে পোপরা কিন্তু খুবই খুবই বাজে ছিল। ইভেন ওরা কি করতো, মহিলাদের সাথে আজে বাজে আচরণ, যৌনাচার, সাথে অকারণে চার্চের নাম ভাঙিয়ে টিথে নেওয়া। টিথে বলতে বোঝায় হচ্ছে চার্চকে যে পেমেন্টটা করতে হয়, টাকা নেওয়া, এরকম জরিমানা, বিভিন্ন রকম টাকা পয়সা তারা হাতিয়ে নিত সাধারণ জনগণের কাছ থেকে। ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে সাধারণ জনগণ প্লাস কিং, প্রজারা সবাই মোটামুটি একটু অসন্তুষ্ট। তারপর আবার রাজা যখন তার এক প্রেমিকাকে বিয়ে করতে চায়, ওনার লাস্ট ওয়াইফের নাম ছিল হচ্ছে ক্যাথেরিন। নামগুলো একটু বলি, মজার ঘটনা। এই 3জনের নাম হচ্ছে ক্যাথেরিন, ঠিক আছে? একজনের নাম অ্যানিবলিন, আরেকজনের নাম কি? একজনের নাম পার্ল, ঠিক আছে? 3জনের নামই ক্যাথেরিন। ইভেন লাস্ট যে উনি বিয়ে করছে তার নামও ক্যাথেরিন। তো ক্যাথেরিনকে বিয়ে করার জন্য পারমিশন লাগবে। পারমিশনটা নিতে যায়, পোপ বলে যে না, পারমিশন দিব না, অন্য সব মেয়েদের সাথে আমরা শয়তানি ফাজমিলামি কি বলে এই সমস্ত করবো আর কি। তো পারমিশন দেয় না, দিতে চায় না। তখন কিং কিন্তু রেগে যায়। রেগে গিয়ে কি ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা এবার একটুখানি দেখে নিব। খেয়াল করো, এই কিং হেনরির সময়ে, অথবা আমরা বলি রিফরমেশন পিরিয়ডের সময়ে, রিফর্ম কিন্তু একটা কিছু ঘটতে যাচ্ছে। তখন আমাদের চার্চ ছিল, সেই চার্চটাকে বলা হতো রোমান ক্যাথলিক চার্চ। চার্চ বানান কি ঠিক লিখলাম? CHURCH। ওকে, হ্যাঁ, রোমান ক্যাথলিক চার্চ। একটু বুঝে নাও, আর আমার বোর্ডটা ছোট, এটাকে বড় বানানোর প্রচেষ্টা চলছে, হয়ে যাবে। রোমান ক্যাথলিক চার্চ যে ছিল, সেই চার্চটা আসলে কার চার্চ ছিল? পোপেদের চার্চ। পোপরা শাসন করতো এই চার্চে বসে আর কি। তো কিংকে যখন নিষেধ করা হয়, আপনি বিয়ে করতে পারবেন না, আমরা পারমিশন দিব না, তখন কিং একটা সিদ্ধান্ত নেয়, অসাধারণ সিদ্ধান্ত। বলে যে বেটা, আমার রাজ্যের মধ্যে বসে তুই আমাকে নিয়ম শেখাস, তোকে আমি পৃথিবী থেকে আউট করে দিব, পুরো রাজ্য আমি শাসন করব। ঠিক আছে? কে কাকে নিষেধ করে দেখা যাবে। তো উনি নিজে হচ্ছে একটা রিভোল্ট সৃষ্টি করে। ওনার প্ল্যান ছিল যে আমি এই ক্যাথলিক চার্চটাকে ভেঙে গুঁড়িয়ে দিব, তারপরে নতুন করে একটা চার্চ হয়ে যায়। সেই চার্চের আমরা নাম দিয়েই হচ্ছে দ্য প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বা প্রোটেস্ট্যান্ট চার্চ বা নিউ ইংল্যান্ড চার্চ, অনেক নাম আছে। প্রোটেস্ট্যান্ট আমরা বলতে পারি। প্রোটেস্ট্যান্ট জিনিসটা কি খেয়াল করো, PROTESTAN, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বা প্রোটেস্ট্যান্ট চার্চ।
ক্যাথলিক চার্চকে ভেঙে উনি নতুন করে প্রোটেস্ট্যান্ট চার্চ করবে। এখন একটা নিয়ম বা একটা বিশ্বাস যখন চলতে থাকে, সেটাকে কিন্তু ভেঙে দিলেই ওটা একেবারে হারিয়ে যায় না। কিছু মানুষ তখনও পোপদের ফলো করতে থাকে, ওই গ্রুপের লোক এখনও আছে, ওদেরকে বলা হয় কি তোমার অ্যাংলিকান খ্রিস্টানস বা ক্যাথলিক খ্রিস্টান। আর নতুন যারা, এই যে কিং হেনরি যে নতুন একটা প্রোটেস্ট্যান্টিজম একটা তৈরি করলো, একটা আলাদা বিশ্বাস, সেই বিশ্বাসের কিছু সুন্দর থিওরি আছে। তো খেয়াল করো, এই ক্যাথলিক চার্চটাকে ভেঙে প্রোটেস্ট্যান্ট চার্চে রূপান্তরিত করার সময় কিছু মানুষ অফকোর্স ক্যাথলিক চার্চেরই পক্ষে থাকবে, আর কিছু মানুষ অবশ্যই কিন্তু প্রোটেস্ট্যান্ট চার্চের কি বলে এটা হবে, একটু বুঝে নিও, প্রোটেস্ট্যান্ট চার্চের পক্ষে চলে আসবে। তো এই প্রোটেস্ট্যান্ট চার্চের বা প্রোটেস্ট্যান্টের পক্ষে যারা ছিল তাদেরকে বলা হচ্ছে প্রোটেস্ট্যান্টিজমে বিশ্বাসী, আর বাকিরা হচ্ছে ক্যাথলিসিজমে বিশ্বাসী। এখন এই রিফরমেশন, এটা তো হচ্ছে জাস্ট একটা কারণ আমরা শিখলাম, একটা কারণ শিখলাম কি, এই রাজার বিয়ের কারণ। এছাড়া এই রিফরমেশনে আরও বেশ কয়েকজন লোক খুবই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তোমার বইয়ে সবচেয়ে বেশি পাবে হচ্ছে মার্টিন লুথারের নাম। উনি নিজে ছিল একজন ধর্মযাজক, হ্যাঁ, উনি নিজে ছিল একজন চার্চের একটা প্রিস্ট। এই লোকটা ভালো ছিল। এছাড়া জন কেলভিন, উনিও খুব অ্যাক্টিভভাবে এই কাজগুলো করছে। তারপর ছিল হচ্ছে আলরিস জিংলে, এই লোকটাও ছিল। হ্যাঁ, তোমরা ওনার নাম মনে রাখলে চলবে, দুটোর নাম মনে রাখলে ভালো। তো আমরা এই কয়েকটা ওয়ার্ডের কাজ শেষ, আমরা একটু মুছে দিই। এবার আমাদের মূল তথ্যে চলে আসি। দেখো, তাহলে খ্রিস্টান ধর্মটা কিন্তু তখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, আলাদা আলাদা দুটো ক্যাটাগরিতে। কি কি? একটা হচ্ছে ক্যাথলিক চার্চ বা ক্যাথলিক খ্রিস্টান, আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রোটেস্ট্যান্টরা হচ্ছে বর্তমানে বেশিরভাগই প্রোটেস্ট্যান্ট, এখনও অ্যাংলিকান খ্রিস্টান আছে। তো রাজা এই যে চার্চটাকে ভেঙে দিয়ে যে নতুন একটা চার্চ বিলিভ তৈরি করলো, এখন এটা কিভাবে ইস্টাবলিশড হয়ে গেল এত সহজে, বা এর সাথে হিস্ট্রির কি সম্পর্ক, লিটারেচারের কি সম্পর্ক? সম্পর্কটা এরকম, আগে পোপদের কাছে যদি ধরো কোনো একজন অফেন্ডার বা পাপি আর কি, পাপ করছে, সেরকম একটা মানুষ যে বলতো যে ফাদার আমি এরকম পাপ করছি, আমাকে মাপ করানোর ব্যবস্থা করেন, তো ওনারা কি করতো, টাকা পয়সা জরিমানার ভিত্তিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিত যে তাদেরকে যেন মাফ করে দেওয়া হয়, যেটা খুবই মানে ফালতু বিষয় আর কি। তো জনগণের মধ্যে একটা প্রশ্ন আসতে থাকে হঠাৎ করে, যখন দুনিয়াটা উন্নত হতে শুরু করে আর কি 16th সেঞ্চুরির শুরুর দিকে, যে তারা এই রাইটস কই পাইছে, মানুষকে ক্ষমা করে বেহেস্তে পাঠায় দেয়, হেভেনে একটা সিট একেবারে ফিক্সড করে দেয়। এগুলো বইয়ের কথা। হ্যাঁ, ওনারা নাকি দে ক্যান ফিক্স এ সিট ফর ইউ টু হেভেন, ঠিক আছে? তো এই ধরনের চিন্তা নিয়ে মানুষের মাথার মধ্যে প্রশ্ন আসতে শুরু করে যে এটা কীভাবে তারা সম্ভব, কোত্থেকে এই রাইটসগুলো তারা পায়। এছাড়াও আরও বেশ কিছু, যে এই টাকাগুলো যে তাদের কাছ থেকে রেগুলার নেওয়া হচ্ছে প্রতিনিয়ত, এই টাকাগুলো তারা কি খরচ করে। আর রুলসের যে কথাগুলো বলছিলাম, ধর্ম সম্পর্কিত রুলস তখন মানুষ খুব একটা জানতো না। কেন জানতো না? কারণ এটা অলমোস্ট 400 বছর আগের ঘটনা। তখন প্রিন্টিং প্রেস বা এই ফটোকপি মেশিন টেশিন তো দূরের কথা, প্রিন্টারই আবিষ্কার হয়নি। অর্থাৎ তখন বাইবেল মানুষের হাতে ছিল না। মানুষ যে রুলসগুলো জানবে, ধর্ম কি বলছে আমাদের শিখতে হবে, জানে না তারা। তাই তারা ধর্ম সম্পর্কে জানতে কোথায় যেত? শুধুমাত্র পোপেদের কাছে। আর পোপরা সেই জিনিসটার সুযোগ নিত, সুযোগের সদ্ব্যবহার করতে, ঠিক আছে? কিন্তু 1500 সালের মাঝামাঝির দিকে তোমার প্রিন্টার আবিষ্কার হয়। প্রিন্টার আবিষ্কার হলে কি হয়? প্রিন্টার আবিষ্কার হলে প্রথম যে বইটা সবচাইতে পৃথিবী জুড়ে বিখ্যাতভাবে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে বাইবেল যখনই ছড়িয়ে পড়ে তখন কিন্তু আমাদের সেই মার্টিন লুথার, হ্যাঁ, তারপরে যে আমাদের অষ্টম হেনরি, এই যে বেচারা হেনরি, ওনাদের কিন্তু একটা সুবিধা হয়, যে বাইবেলটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিলে কি হবে, মানুষ নিজেরা নিজেদের রুলসগুলো বাইবেল থেকে পুনরুদ্ধার করে নিয়ে সেগুলো সম্পর্কে জানতে পারবে। তখন আর এই পোপদের এত জরুরি থাকবে না, পোপদের এত প্রয়োজনীয়তা থাকবে না। তো সেই কাজটাই ঘটে, ঠিক আছে? আস্তে আস্তে তোমার এই রোমান ক্যাথলিসিজমটা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করে, প্রোটেস্ট্যান্টদের পক্ষে চলে আসে মানুষ। কারণ ক্যাথলিসিজমের যদিও চার্চ বা ধর্ম কোনো ধর্মই খারাপ বলে না, কিন্তু ক্যাথলিক চার্চের সাথে যারা জড়িত ছিল তারা মোটেও ভালো ছিল না। তারা যত ধরনের দুর্নীতি ধর্মকে কেন্দ্র করে নিয়ে করা শুরু করে, সেই কারণে তাদের আস্তে আস্তে বলা যায় সম্পূর্ণ পতন এখনো হয়নি, কিন্তু অনেকটাই পতন হয়ে যায়। তো রিফরমেশন জিনিসটা কি ছিল? রিফরমেশন ছিল হচ্ছে মূলত রিফর্মিং দ্য বিলিফ অ্যান্ড প্র্যাকটিসেস অফ রোমান ক্যাথলিক চার্চেস। মানে রোমান ক্যাথলিক চার্চের যে বিশ্বাসগুলো ছিল, প্র্যাকটিস বলতে ধর্মীয় আচার অনুষ্ঠান, এইগুলোকে ভেঙে চুরে নতুন করে ফর্ম করা, নতুন করে গঠন করাটাই ছিল হচ্ছে আমাদের রিফরমেশনের মূল উদ্দেশ্য। আচ্ছা, এক কথায় ভিডিও একদম শেষ করে ফেলছি, কোনো ইন্ট্রো দেইনি আজকে। যাই হোক, একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের
পঞ্চম ষষ্ঠ কোনো একটা ক্লাস হবে, সবগুলো ক্লাস কিন্তু তোমরা ফ্রিতে পাবে না। বাকি ক্লাসগুলো প্লাস প্রত্যেকটা কোয়েশ্চেন, তোমাদের তো পরীক্ষা তো এই স্টোরি শুধু লিখলে রেজাল্ট খুব ভালো আসে না, ন্যাশনাল অনেক সময় আসতে পারে। তো তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করার জন্য তোমাদের কোয়েশ্চেনগুলো লাইন বাই লাইন পড়তে হবে, কিছুটা হলেও মনে রাখতে হবে। তো সেইগুলো আমি কিন্তু প্রশ্ন নিয়ে ডিসকাশন আমার ভিডিও আমার কোর্সের মধ্যে থাকবে। কোর্সটা এখন ডিসেম্বর মাসে 99 টাকাতে আসে, তোমরা কিন্তু যে কেউ চাইলে পারচেস করে নিতে পারো। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে পড়াই ই ক্লাস, PORAI ই ক্লাস লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে পারচেস করে নেবে মাত্র 99 টাকা। ওকে, তো তোমাদের অন্যান্য ক্লাসেরও বিভিন্ন রকম কোর্স ওখানে পেয়ে যাবে, একটু ঘাটাঘাটি করে দেখে নিও। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি রিফরমেশন জিনিস কি সম্পর্কে বিস্তারিত আমরা বুঝলাম আজকের ক্লাসে। আজকের মতো পর্যন্তই। যদি আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো অনেক ভালো, আর কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। ভালো থেকো, আল্লাহ হাফিজ।